অনেক দিন তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয় না। তা প্রায় মাসখানেক হবে। স্বামী আমন বিছানায় ছটফট করে, কিন্তু স্ত্রী নাদিয়ার কোনো সাড়া পাওয়া যায় না। আগে অনেকটা জোর করেই নিজের অধিকার আদায় করত আমন, কিন্তু এখন আর করে না। কেমন যেন নিজেকে ধর্ষক ধর্ষক মনে হয়। ভালোবাসাহীন শরীর যেন সেক্স টয়ের মতো। সব কিছু পাওয়া হয়, তবু যেন কিছু পাওয়া হয় না। এ নিয়ে অনেক ঝগড়া হয়েছে তাদের মাঝে, কিন্তু সমাধান কিছুই হয়নি। কারণ ডাক্তার যে জায়গায় বলেছে তার স্ত্রীর কোনো যৌন সমস্যা নেই, সমস্তটাই মানসিক সমস্যা, সেখানে আমনের কি করার থাকতে পারে? আমনের সাথে নদিয়ার বিয়ে হয়েছে প্রায় 6 মাস, কিন্তু আমনের প্রতি নদিয়ার ভালোবাসা তৈরি হয়নি। কিন্তু আমনকে না ভালোবাসার কোনো কারণও নেই। সে দেখতে সুন্দর, ভালো চাকরিও করে, তবুও কেমন যেন নদিয়া আমনকে এড়িয়ে চলে। আমন নদিয়ার ব্যাপারটা খোঁজ নিয়ে দেখেছে। বিয়ের আগে কারোর সাথেই তার সম্পর্ক ছিল না। উল্টে ছেলেদের নাকি নাদিয়া প্রচণ্ডভাবে এড়িয়ে চলত। আমন একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে সুন্দরী ললনাদের আনাগোনা। আজ কেন যেন প্রচণ্ডভাবে ইচ্ছা করছে নিজের কামুকতাটাকে টাকার বিনিময়ে নষ্ট শরীরে বিলিয়ে দিতে। কারণ বিয়ের আগে শরীরটাকে সংযত রাখতে পারলেও বিয়ের পর এটা কঠিন হয়ে দাঁড়ায়। তখন শরীরকে চায় বাধাহীন রেলগাড়ির মতো। অথচ আজ 1 মাস শরীরহীন আমন। হোটেলের প্রবেশপথেই একটা হোঁচট খেয়েছে আমন। হোঁচট খেয়ে দাঁড়াতেই তার সামনে এসে দাঁড়িয়েছে রোগামতো একটা লোক, যে কিনা বাঁশের কঞ্চি থেকেও সরু। কি ভাই সাহেব, মাল লাগবে নাকি? ভালো ভালো মাল আছে হোটেলের 4 তলায়, একেবারে কচি, এখনও ইউজ হয় নাই, তার রেট একটু বেশি। আমন লোকটার দিকে তাকিয়ে আছে। কি অবলীলায় বিশ্রী ভাষায় কথাগুলো বলে যাচ্ছে লোকটি, মুখে এতটুকু আটকাচ্ছে না। লোকটার কথার জন্য কিংবা হোঁচট খাওয়ার জন্যই হোক, কেমন যেন এখন আর ভেতরের ইচ্ছাটা করছে না। কামুকতা হঠাৎ করেই ফুটে যাওয়া বেলুনের মতো চুপসে গেছে আমনের। কি ভাই, ওপরে যাইবেন না? না ভাই, ওপরে যাব না, এমনি দেখতেছিলাম। ওপরে যাইবেন না তাহলে এখানে ভোলাকান্তের মতো দাঁড়ায় আছেন কেন? যান এখান থেকে। লোকটা ধমক খেয়ে সেখান থেকে সরে পড়েছে আমন। কিন্তু বাসায় আসার পর মনের ইচ্ছাটা আবারও সুপ্তে আগ্নেয়গিরির মতো মোচড় দিয়ে উঠেছে। নিয়মমাফিক খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছে আমন। নাদিয়াও পাশে শুয়ে আছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। আবার সেই নিশুৎকালো অন্ধকার একটি ঘর, শব্দহীন 2টি প্রাণ, তবে একটি মনে জেগে উঠেছে কামনা এবং কাছে পাওয়ার আকুতি। প্লিজ গায়ে হাত দিবেন না, ভালো লাগে না আমার। কিন্তু আমার যে একটা শারীরিক চাহিদা আছে, সেটা কি তুমি বোঝো? আমার বোঝা না বোঝার কিছু যায় আসে না, আমি এসবকে ঘৃণা করি। তবে বিয়ে করেছিলে কেন? আমি আমার ইচ্ছায় বিয়ে করিনি, আমাকে বিয়ে করতে বাধ্য করেছে আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ। সে খুবই অসুস্থ ছিল, আর যখন দেখলো আমার বিয়ের বয়স পার হয়ে যাওয়া সত্ত্বেও বিয়েতে রাজি হচ্ছি না, তখন তিনি একেবারে ভেঙে পড়লেন। বারবার জিজ্ঞাসা করছিলেন কেন আমি বিয়ে করতে চাই না, কেন আমার বিয়েতে এত অনীহা। কিন্তু আমি তাকে কোনো উত্তর দিতে পারিনি। তবে তার মৃত্যুর আগে তাকে বাধ্য হয়ে কথা দিতে হয়েছিল আমি বিয়ে করব, এবং করেছিও। কিন্তু তুমি তো বিয়ের ধর্মটাকে অবজ্ঞা করে যাচ্ছ দিন দিন। আমার কিছু করার নেই, আমি যে পুরুষ জাতিটাকে ঘৃণা করি। কিন্তু কেন নাদিয়া, কেন? সে কথা আমি আমার বাবাকেও বলতে পারিনি, আপনাকেও পারবো না। কেন বলতে পারবে না? সে কথা কাউকে বলা যায় না, কাউকে না, কাউকে না। কথাটা বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নাদিয়া। সে কান্নার কি ছিল আমন জানে না, শুধু এতটুকু জানে অবশ্যই কোনো বড় কারণ লুকিয়ে আছে। সে তার মনসাপটে, যেটা সে কাউকে বলতে চায় না বা বলতে পারে না। আমনের মনে খুব মায়া হয়। সে আলতো করে ছুঁয়ে দেয় নাদিয়াকে। দেখো নাদিয়া, তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, আমি তোমার স্বামী, তুমি আমার আপনজন। পবিত্র কালামে আবদ্ধ হয়েছি একসাথে, একটা জীবন পার করো বলে। এখন যদি তুমি তোমার দুঃখগুলো আমার সাথে শেয়ার করো, তবে তুমি অনেকটা হালকা লাগবে। নাদিয়ার কাছ থেকে কোনো প্রতিউত্তর আসে না।
আসে শুধু কান্নার করুণ শব্দ। প্লিজ নাদিয়া, চুপ করে থেকো না, বলো, তোমার জীবনে যাই ঘটে থাকুক না কেন আমাকে বলো। আমি সেটার সমাধান দিতে না পারি, তোমাকে একটু সান্ত্বনা তো দিতে পারবো। না, আমি বলতে পারবো না, কিছুতেই না। শেষে আমাকেই আপনি ঘৃণা করতে শুরু করবেন। তখন এই শরীরটাকে আর কাজে পেতে ইচ্ছে করবে না আপনার। আমি জানি না তোমার অতীতে কী এমন ঘটেছে যার জন্য পুরো পুরুষ জাতির প্রতি তোমার ঘৃণা জন্মে গেছে। এতটুকু আমি বলতে পারি, তোমার জীবনে যাই ঘটে থাকুক না কেন তোমার প্রতি আমি বিমুখ হব না। এই আমি তোমার গা ছুঁয়ে কথা দিলাম। এবার নাদিয়া হয়তো কিছুটা নরম হয়ে এসেছে, কিন্তু বলতে শুরু করে তার ফেলে আসা জীবনের কলঙ্কিত অধ্যায়। আমি তখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ি। বয়ঃসন্ধিকাল, তখন ছেলে মানুষীপনা গা থেকে যায়নি। একবার বায়না ধরলাম বড় আপুর সাথে তার বাসায় বেড়াতে যাব। তখন দুলাভাই কুমিল্লা শহরে জনতা ব্যাংকে চাকরি করেন এবং আপু পড়াতেন একটি প্রাইমারি স্কুলে, থাকেন সরকারি কোয়ার্টারে। বেড়াতে আসার দুদিনই তার বাসায় আনন্দের সাথে কাটল। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম দুলাভাই ছোট গিন্নি বলে আমার সাথে দুষ্টমি করার চেষ্টা করছেন এবং মাঝে মধ্যে গায়ে হাত দিচ্ছেন। তখন আমি সেটাকে তেমন গায়ে মাখিনি, কিন্তু তৃতীয় দিন লক্ষ্য করলাম তার চাহনিতে কেমন যেন একটা কামুকতা ভাব। তবে সেটা আমার কাছে মোটেই ভালো ঠেকল না। দুলাভাই বাসা থেকে সকাল 8টায় বেরিয়ে যায়, আসে বিকাল 5টায়, এবং আপুর স্কুলের চাকরি সকাল 9টা থেকে 12টা, আর ফেরার সময় তার ছোট মেয়ে লামিয়াকে স্কুল থেকে নিয়ে আসে। এই মাঝের সময়টুকু আমি টিভি দেখে সময় কাটাই। সেদিন হঠাৎ করেই দুলাভাই সকাল 10টায় বাসায় এসে হাজির। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দুলাভাই, অসময়ে বাসায় এসে পড়লেন যে? সে উত্তর দিল তার নাকি শরীর ব্যথা করছে, তাই এসে পড়েছে। দুলাভাই তার রুমে চলে গেল। তখন আমি টিভি দেখছিলাম। হঠাৎ করে দুলাভাই তার রুম থেকে ডাক দিলেন, বললেন তার শরীর টিপে দিতে। আমি তো তার কথা শুনে বেকুব হয়ে পড়লাম। মস্করা করে বললাম, আমি কি আপনার বউ যে শরীর টিপে দেব? সে বলল, বউ না হও, ছোট গিন্নি তো, এদিকে আসো এদিকে। আমি তখন তার কথাকে অগ্রাহ্য করে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে তিনি আমার হাত চেপে ধরলেন এবং অনুনয় বিনয় করে বলতে লাগলেন তার শরীর টিপে দেওয়ার জন্য। আমি বারবারই অগ্রাহ্য করছিলাম। একসময় যখন সমস্ত অনুরোধ বিফলে গেল, তখন আমি তার বীভৎস রূপ দেখতে পেলাম। হঠাৎ করে তিনি আমাকে তার বুকের সাথে লেপ্টে নিলেন এবং বলতে লাগলেন, তুই আমাকে একটু সুখ দে না ছোট গিন্নি, অনেকগুলো টাকা দেব। আর তার কথা শুনে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। আর অমনি তিনি আমার মুখ চেপে ধরলেন এবং তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে বলাৎকার করতে লাগলেন। না আমি সেদিন নিজের সতীত্ব রক্ষা করতে পেরেছি, না তার লালসা মেটানোর পর সে আমাকে হুমকি দিলেন, যদি এই ঘটনা আমার আপাকে বলি তবে সে তাকে তালাক দিবে, এমনকি খুনও করতে পারে। সেদিন আপার সংসার টিকিয়ে রাখার জন্য ভয় হোক কিংবা লজ্জা হোক, যা আমি কাউকে কিছু বলতে পারিনি, বাসায় চলে আসি। এরপর থেকে আর কখনোই সে জানোয়ারের মুখোমুখি হয়নি। সেই ঘটনার পর থেকে পুরুষ জাতির প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা উঠে গেছে। এই জন্যই শারীরিক সম্পর্কে আমার প্রচণ্ডভাবে ঘৃণা করি প্রতিটা পুরুষকে, পুরুষের প্রতি বিশ্বাসকে। আমান খুব মনোযোগ নিয়ে নাদিয়ার হৃদয় বিদারক ঘটনা শুনছিল আর মনে মনে ভাবছিল, পুরুষ জাতি আসলেই খারাপ, এমনকি সেও খারাপ। তাই যদি না হতো, সে নাদিয়ার সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারতো না, আর পারতো না নিজের কামুকতাকে মেটানোর জন্য তার স্ত্রীর অগোচরে পতিতালয়ে যাওয়ার চেষ্টা করতে। তবে তার পরিবর্তে কী করণীয় সেটা সে মনে মনে এঁকে ফেলেছেন, কারণ কুমিল্লা এখান থেকে খুব বেশি দূরে নয়। আনোয়ার আমানের কাছে যায় এবং আমানকে সব জানায়। আচ্ছা, পুরুষ মানুষের যৌন চাহিদা আছে, কিন্তু বউ থাকার পরেও সে যদি কোনো নাবালিকা মেয়েকে জোর করে ধর্ষণ করে তবে তার কি শাস্তি হওয়া উচিত? আনোয়ার বেশ কিছুটা থতমত খেয়ে যায়। তারপর সে তার ভুল অস্বীকার করে এবং নাদিয়ার কাছে গিয়ে ক্ষমাও চায়।